আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সন্ধ্যা সংবাদে। আপনাদের সাথে আছি আমি সালিহা পারভিন সাথী এবং আমি সৈয়দা সাদিয়া বেনাজির। বিমান বিধ্বস্তের ঘটনায় জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি 44 জনের মধ্যে 8 জনের অবস্থা আশঙ্কাজনক। গেল রাত 8টার দিকে নতুন করে আরও একজনের মৃত্যু হয়। এতে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 32 জন। সিঙ্গাপুরে চিকিৎসকদের পরামর্শ নিয়ে আহতদের চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে বলে জানিয়েছে বার্ন ইনস্টিটিউট কর্তৃপক্ষ। রুদ্র রফিকের রিপোর্ট। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বিমান দুর্ঘটনায় আহতদের উন্নত চিকিৎসা দিতে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট চং সি জ্যাকের নেতৃত্বে একটি মেডিকেল টিম আসে ন্যাশনাল বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। আহতদের চিকিৎসার বিষয়ে দেশের বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গে বৈঠক করেন সিঙ্গাপুর থেকে আসা চিকিৎসকরা। বৈঠক শেষে বার্ন ইনস্টিটিউটের পরিচালক জানান, বিদেশি চিকিৎসকদের সাথে পরামর্শ করে সেবা দিচ্ছেন তারা সহ আমরা বসছিলাম আজকে এবং আমাদের সঙ্গে একজন সিঙ্গাপুরের একজন কনসালটেন্ট ছিলেন। আমরা সবাই মিলে ইন অ্যানিমাস ডিসিশন নিয়ে আমরা পেশেন্টগুলোকে আজকে আবার নতুন করে ক্যাটাগরাইজ করেছি। এ সময় তিনি জানান, উত্তরা মাইলস্টোন স্কুলে যুদ্ধবিমান বিধ্বস্তের মর্মান্তিক দুর্ঘটনায় এখন পর্যন্ত বার্ন ইনস্টিটিউটে মৃত্যু হয়েছে 11 জনের। 44 জন পেশেন্ট এই মুহূর্তে আমাদের ইনস্টিটিউশনে ভর্তি আছে। আমাদের ক্রিটিক্যাল ক্যাটাগরিতে মোট আছে 8 জন, আমাদের সিভিয়ার ক্যাটাগরিতে আছে 13 জন এবং ইন্টারমিডিয়েট ক্যাটাগরিতে আছে 23 জন। অন্যদিকে সম্মিলিত সামরিক হাসপাতালে 6 মরদেহের ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে। একই সঙ্গে এখনও নিখোঁজদের পরিবারের সদস্যদের মালিবাগ সিআইডি ল্যাবরেটরিতে নমুনা দেওয়ার অনুরোধ করেছে সরকার। রুদ্র রফিক, আরটিভি, ঢাকা। এই মুহূর্তে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জাকারিয়া খান। জাকারিয়া, আমাদের জানাবেন আহতদের সবশেষ অবস্থা কেমন দেখতে পাচ্ছেন, সেই সাথে চিকিৎসক দলের সমন্বয় চিকিৎসার বিষয়টি সম্পর্কে আমাদের বিস্তারিত জানাবেন। জি সাদিয়া, আমি এখন আছি ন্যাশনাল বার্ন অ্যান্ড সার্জারি ইনস্টিটিউটের সঙ্গে এবং শুরুতেই যদি আমি পরিসংখ্যানটি জানিয়ে দিই যে এই মুহূর্তে বার্ন ইনস্টিটিউটে ভর্তি আছে 44 জন এবং তাদের মধ্যে ক্রিটিক্যাল কন্ডিশনে রয়েছেন 8 জন, যারা কিনা 44 জনের মধ্যে 8 জন আছেন ক্রিটিক্যাল সিচুয়েশনে, যারা কিনা আইসিইউতে ভর্তি রয়েছেন এবং 13 জন রয়েছেন একটু ভালো অবস্থানে এবং আরও 23 জন রয়েছেন প্রাথমিক পর্যায়ে। এবং এই যে রোগীগুলো রয়েছে তাদের সার্বিক চিকিৎসায় কিন্তু ইতিমধ্যেই সিঙ্গাপুর থেকে একটি বিশেষজ্ঞ দল এসেছেন এবং তারা সার্বক্ষণিক এখানকার যারা ডক্টর রয়েছেন, এখানকার একটা ডক্টর প্যানেল রয়েছেন, তাদের সাথে পরামর্শ করছেন। এইসব রোগীদের যদি কোনো আপডেট থাকে, কোনো চিকিৎসায় যদি কোনো কিছু পরিবর্তন করতে হয়, সেই বিষয়ে তারা পরামর্শ দিচ্ছেন। এবং ইতিমধ্যে কিন্তু কিছুক্ষণ আগে এই বার্ন ইনস্টিটিউটের পরিচালক উনি ব্রিফিং করছিলেন। তিনি যেটি জানিয়েছেন যে সিঙ্গাপুর থেকে তো একটা কনসালটেশন টিম এসেছেন এবং তার সাথে সাথে কিন্তু আমেরিকা, চায়না সহ বিভিন্ন দেশ সাহায্য করার জন্য বলেছেন তারা। এবং এই বার্ন ইনস্টিটিউটের পরিচালক যেটি বলছিলেন যে তারা কিন্তু সবার পরামর্শই নিচ্ছেন এবং যে কোনো পরামর্শই কিন্তু তারা গ্রহণ করছেন বিভিন্ন দেশ থেকে। এবং এছাড়াও যেটি বলবো যে এখন পর্যন্ত 6 জনের মৃতদেহ শনাক্ত করতে পারেনি স্বাস্থ্য অধিদপ্তর থেকে। সেই 6 জনের ক্ষেত্রে যেটি বলা হয়েছে, তাদেরকে মালিবাগে সিআইডির যে ল্যাব রয়েছে, কনসালটেশন ল্যাব, সেখানে যারা এখনও মিসিং তাদেরকে সেখানে যোগাযোগ করতে বলা হয়েছে। তাদের নমুনা সংগ্রহের পরে সেই সব মৃতদেহ কিন্তু শনাক্ত করে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এবং কিছুক্ষণ আগে এই যে মৃতর সংখ্যা নিয়ে কিন্তু একটা মিসলিডিং চলছিল এবং সেটা নিয়ে কিন্তু কিছুক্ষণ আগে বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে কিন্তু বলা হয়েছে, অ্যাকচুয়ালি প্রেস সচিব তিনি একটি ফেসবুক পোস্টের মাধ্যমে বলেন যে আসলে এই সংখ্যা নিয়ে লুকোচুরি করার কিছু নেই এবং অতি শীঘ্রই যখন পরিস্থিতি একটু স্বাভাবিক হবে তখন কিন্তু প্রকৃত সংখ্যা সবাই জানতে পারবে এবং জাতির সামনে তুলে ধরা হবে। আসলে এই ছিল বার্ন ইনস্টিটিউটের সামনে থেকে এই বিমান দুর্ঘটনায় হতাহত নিয়ে আমার কাছে সর্বশেষ। সাদিয়া, ধন্যবাদ জাকারিয়া। বিমান বিধ্বস্তের ঘটনায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের কোনো শিক্ষার্থীর নিখোঁজ নেই জানিয়ে কারো সন্তানের খোঁজ না পেলে স্কুলে অভিযোগ করার অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ। দুর্ঘটনা তদন্তে 7 সদস্যের কমিটি গঠন করেছে স্কুলটি। রবিবার পর্যন্ত স্কুলের সব একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে।
শাকিবুর রহমান জানাচ্ছেন বিস্তারিত। উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ট্র্যাজেডির তৃতীয় দিনে সকাল থেকেই বন্ধ ছিল সব ফটক। তবে ঘটনাস্থলে ভিড় করেছেন শিক্ষার্থী ও অভিভাবকরা। বাবার হাত ধরে স্কুলের সেই ধ্বংসাবশেষ দেখতে এসেছে অনেক শিক্ষার্থী। দ্রুত বিমান দুর্ঘটনার কারণ অনুসন্ধান ও আহত নিহতদের সঠিক সংখ্যা প্রকাশ করার দাবি তাদের। এই কথাটা মনে হইলে আমার কান্নায়, নিজের চোখের সামনে বাচ্চাগুলা পড়তেছে কি না, কিছু করতে পারলাম না, নিজে বাচ্চা হিসেবে বললাম, নিজের অনেক স্বার্থপর মনে হইতেছে ভাইয়া। একটু তো মনের ভিতরে ভয় লাগে যে এমন একটা হয়ে গেলে এখন আরো বেশি হবে, যে উপরে দিয়ে যাচ্ছে, আমরা আবার হতেই পারে। এখন হালকা ভয় থাকবে মনের ভিতরে, এখন বিমান গেলেও তো কিছু করার নাই, ক্লাস করতেই তো হবে। দুপুরের দিকে স্কুলের বাইরে আসেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের 2 শিক্ষক। তারা জানান, স্কুল কর্তৃপক্ষের গঠিত তদন্ত কমিটি 3 দিনের মধ্যে জানাবে আহত ও নিহতের প্রকৃত সংখ্যা। হতাহতের খবরটা আমরা এক্স্যাক্টলি বলতে পারতেছি না, এটা নিয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আমাদের বিভিন্ন সেকশন স্টুডেন্ট ওখানে ওয়েট করছিল, আবার অনেকে চলে গেছে, এরকম আর কি। ওখানে এক্স্যাক্টলি শুধু ক্লাস চলতেছিল এরকম না যে ক্লাস চলতেছিল 30 জন বাচ্চা ক্লাসে ছিল, হঠাৎ করে এসে 30 জন বাচ্চার উপর দিয়ে বিমান চলে গেছে, এরকমও না ঘটনাটা। যার সংখ্যাটা আমরা পেয়ে যাবো 2-3 দিনের মধ্যে, আমরা এটা নিয়ে কাজ করতেছি। রোববার পর্যন্ত স্কুলের একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে বলেও জানায় কর্তৃপক্ষ। বৃহস্পতিবার পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়েছে আপাতত। এরপর রোববার থেকে ক্লাস শুরু হবে কিনা এটা নিয়ে ডিক্লার নাই, বাট প্রথম অ্যানাউন্সমেন্টে রবিবার পর্যন্ত আমাদের সকল শ্রেণী পরীক্ষা কার্যক্রম বন্ধ আছে আপাতত। মুঠোফোন স্কুলটির পরিচালক রাসেল তালুকদার জানান, এখন পর্যন্ত নিখোঁজের জন্য কেউ এসে অভিযোগ জানাননি। কেউ নিখোঁজ থাকলে স্কুলে এসে জানানোর অনুরোধ জানান তারা। 5 নম্বর ভবনে যে তথ্য সরবরাহ কেন্দ্র আছে, আপনাদের কোনো প্যারেন্টস কোনো বাচ্চা যদি স্টিল মিসিং থাকে, আপনারা অনতি বিলম্বে এই জায়গাটায় যোগাযোগ করুন। এখন পর্যন্ত কি কেউ আসছে মিসিং এর অভিযোগ নিয়ে? না, এই সকাল পর্যন্ত আমরা এই পাইনি এখনো। এদিকে এই ঘটনায় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের ফ্লাইট সেফটি অ্যান্ড রেগুলেশন বিভাগের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন আহসান হাবিবকে প্রত্যাহার করা হয়েছে। শাকিবুর রহমান, RTV, ঢাকা। মাইলস্টোন ট্র্যাজেডিতে বিমান বিধ্বস্তের ঘটনায় তদন্তের দাবি জানিয়েছে জামায়াতে ইসলামী। সকালে দিয়াবাড়ির নয়ানগর এলাকায় বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে এ দাবি জানান দলের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। নায়েবে আমির বলেন, এই ঘটনায় নিহতদের পাশাপাশি আহতদের চিকিৎসার জন্য 50 লাখ টাকা বরাদ্দ রেখেছে তার দল। যারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছে, তো আমরা প্রথমেই দোয়া করি আল্লাহ তাআলার কাছে, যারা শহীদ হয়েছে আল্লাহ তাদের শাহাদাতকে কবুল করুন এবং তাদের পিতামাতা আত্মীয় স্বজনকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। কার কোন ধরনের চিকিৎসা দরকার সে ব্যাপারে তথ্যটা নিয়েই ইতিমধ্যে কাজ শুরু হয়ে গেছে। যেমন এখানে আমরা তালিকা তৈরি করছি এবং আজকে আমি এসে ডাইরেক্ট ময়দানে খোঁজ খবর নেওয়ার চেষ্টা করছি। লাশের উপর দিয়ে আওয়ামী ফ্যাসিবাদীরা রাজনীতির চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। দুপুরে চাঁদপুর শহরের বাস স্ট্যান্ডে পথসভায় তিনি এ অভিযোগ করেন। এ সময় ফ্যাসিবাদের বিপক্ষে সবাইকে অভিন্ন অবস্থান নেয়ারও আহ্বান জানান তিনি। এদিকে রাষ্ট্রীয় শোক পালন শেষে আজ চাঁদপুর থেকে পদযাত্রা শুরু করেছে এনসিপি। সকালে চাঁদপুর সার্কিট হাউসে শহীদ পরিবারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এনসিপির কেন্দ্রীয় নেতারা। দুপুরে কুমিল্লার জুলাই শহীদদের পরিবারের সঙ্গে মতবিনিময় করেন তারা। পরে শহীদ মাসুম মিয়ার কবর জিয়ারত শেষে বিকেল 5টায় নগরীর টাউন হল মাঠে সভায় যোগ দেন নেতারা। আবার তারা রাজনীতি করার চেষ্টা করেছে। আওয়ামী লীগ যদি ফেরার চেষ্টা করে তাহলে এই শক্তিতে পরিণত হয়ে ভবিষ্যতের উত্থানের যে কোনো সম্ভাবনাকে আমরা নাই করে দেব। মত পার্থক্য থাকতে পারে, কিন্তু সেই সুযোগ নিয়ে আওয়ামী লীগ এবং তাদের দোসর আমাদের মধ্যে ঢুকে অরাজকতা তৈরি করবে, সেই সুযোগ আমরা এই বাংলাদেশে আর দিব না। জুলাই আগস্ট মাসে পরাজিত ফ্যাসিস্ট শক্তি উত্থানের চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা
ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, নির্বাচন বানচালের উদ্দেশ্যে পরিকল্পিতভাবে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করা হচ্ছে। তবে নির্বাচন অনুষ্ঠানে সরকারের সদিচ্ছার কোনো ঘাটতি দেখছে না বিএনপি। রুদ্র রফিকের রিপোর্ট। বুধবার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের নেতাদের সাথে মতবিনিময় করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৈঠক শেষে নির্বাচন বিলম্বিত করতে নানা ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেন মির্জা ফখরুল। গোপালগঞ্জের ঘটনা, এটা ডেফিনেটলি নির্বাচনকে বানচাল করার একটা চক্রান্তের মধ্যে অবশ্যই আছে। সেক্রেটারিয়েটে ঢুকে পড়া এবং সেখানে আপনার কয়েকজন আপনার ফ্যাসিস্টদের লোকজনকেও আপনার আটক করা দেখা, তো বোঝা যাচ্ছে যে তাদের কিছু কিছু সমস্যা তৈরি করার চেষ্টা এখানে আছে। এই জুলাই আগস্ট মাসেই ওই শক্তির আবার উত্থানের একটা নমুনা দেখা মতো অবস্থা তৈরি হয়েছে। প্রধান উপদেষ্টার প্রতিশ্রুত ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। নির্বাচন প্রক্রিয়াকে দ্রুত করা, ত্বরান্বিত করা এবং ওনার যে প্রতিশ্রুত ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে নির্বাচন দেওয়া হবে, সেটা আমরা মনে করি যে ওনারা যে অতি দ্রুত সেই ব্যবস্থা গ্রহণ করা উচিত। এই ব্যাপারে ঘোষণা দিয়ে আপনার কোনো যেন আর অ্যাম্বিগুইটি না থাকে। আগামী দিনে সকল ধর্ম, বর্ণ ও জাতিগোষ্ঠীকে সাথে নিয়ে একটি সমৃদ্ধ দেশ গড়ে তুলতে চায় বিএনপি বলেও জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সবাইকে নিয়ে আমরা বাংলাদেশকে। রুদ্র রফিক, RTV, ঢাকা। মতপার্থক্য থাকলেও ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোর ঐক্যকে আরও দৃশ্যমান করা দরকার বলে মনে করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অন্যথায় পরাজিত শক্তি একে সুযোগ হিসেবে নেবে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা। এ সময় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে আরও কঠোর হওয়ার আহ্বান জানান রাজনৈতিক দলের নেতারা। রাকিব হাসানের রিপোর্টে দেখুন বিস্তারিত। বিএনপি, জামাত, এনসিপি, ইসলামী আন্দোলনের সাথে বৈঠকের পর রাষ্ট্র সংস্কার আন্দোলন, এবি পার্টি, গণসংহতি আন্দোলন সহ অন্যান্য 13টি রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে সাম্প্রতিক ইস্যু নিয়ে আলোচনা করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা ফ্যাসিবাদী শক্তির অপতৎপরতা রোধে রাজনৈতিক দলগুলোর দৃশ্যমান ঐক্যের ওপর জোর দেন। বলেন, গণ অভ্যুত্থানের 1 বছর যেতে না যেতেই পরাজিত শক্তির নানা ষড়যন্ত্রের লক্ষণ দেখা যাচ্ছে। সুযোগের অপেক্ষায় ফাঁদ পেতে বসে আছে তারা। ফ্যাসিবাদীদের বিরুদ্ধে রাজনৈতিক ও গণ ঐক্য অটুট রাখার বিষয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য সমর্থন জানান সবাই। আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে সরকারকে আরও কঠোর হওয়ার আহ্বান জানান তারা। আমরা চাই যে আপনাদের পক্ষ থেকে একটা নিরপেক্ষ আচরণ এবং এই গণ অভ্যুত্থানের অংশীজনদের যথাযথ মূল্যায়ন, এই গণ অভ্যুত্থানে যাদের ত্যাগ তিতিক্ষা ছিল সেভাবে যেন মূল্যায়ন করা হয়, এটা মোটামুটি সব দলই বলেছে। বৈঠকে মাইলস্টোন বিমান দুর্ঘটনা, সচিবালয় আন্দোলন সহ সাম্প্রতিক ইস্যু নিয়ে আলোচনা হয়। এসব ঘটনায় সরকারের পদক্ষেপ ও গোয়েন্দা ব্যর্থতার সমালোচনা করেন নেতারা। গোয়েন্দা তথ্য, ভুল তথ্য দিয়ে যেখানে সমস্যা হবে না, কোনো গোলমাল হবে না। সবাই জানে গোলমাল হওয়ার সম্ভাবনা ছিল, অথচ আপনার গোয়েন্দারা এই খবর দিয়ে পারে নাই। এটা আপনাকে খুঁজে বের করতে হবে, কেনই ফেল করলো তারা, গোয়েন্দা তথ্য ফেল করলো। পতিত আওয়ামী লীগ আরো বড় ধরনের নাশকতা করতে পারে এমন আশঙ্কা করে নেতারা প্রধান উপদেষ্টাকে বলেন, পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকারের উচিত নির্বাচনের আগ পর্যন্ত প্রতি মাসে রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক করা। দেশের গুরুত্বপূর্ণ সবগুলো প্রতিষ্ঠান বিশৃঙ্খলায় পরিণত হয়েছিল। তার কাছে আমরা বলেছি যে বিশেষ করে জনপ্রশাসন, পুলিশ প্রশাসন এবং বিচার ব্যবস্থা পুরো ভেঙে পড়েছিল। এই 11 মাসে আপনি কথা দেওয়ার পরেও, চেষ্টা করার পরেও সারা বাংলাদেশে এই প্রতিষ্ঠানগুলোতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে পারেন নাই। নিরপেক্ষ অবস্থান বজায় রেখে কেবল পুলিশের উপর নির্ভর না করে নির্বাচন সহ সার্বিক পরিস্থিতি মোকাবেলায় রাজনৈতিক দলগুলোকে নিয়ে অগ্রসর হওয়ার আহ্বান জানান নেতারা। রাকিব হাসান, RTV। প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগে বাছাই কমিটি সংবিধানে যুক্ত করার বিষয়ে একমত হয়েছে রাজনৈতিক দলগুলো। কমিশনের সভা শেষে একথা জানিয়েছেন ঐকমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ। আরও জানাচ্ছেন জাহিদ রহমান। দ্বিতীয় পর্যায়ের 18তম দিনে ফরেন সার্ভিস একাডেমিতে ঐকমত্য কমিশনের সভায় নির্বাচন কমিশন গঠনে একমতে পৌঁছায় অংশ নেওয়া 30টি রাজনৈতিক দল।
নির্বাচন কমিশনকে স্বাধীন করতেই প্রস্তাবিত গঠন প্রক্রিয়ায় বিএনপি সহমত বলে জানায় সালাউদ্দিন আহমেদ। প্রস্তাব ছিল আইনে আনি, তা এখন বলছেন না সেটা সংবিধানে আনুক, তা আমরা একমত হয়েছি। প্রতি পদের বিপরীতে একজন করে নাম প্রদান করবেন আর সিলেকশন করবেন এই সিলেকশন কমিটি, রাষ্ট্রপতি সেটা অনুমোদন করবেন। আগে সার্চ কমিটির যে অপশনটা ছিল যে প্রতি পদের বিপরীতে 2 জন, সেই সুযোগটা আর এখানে রাখা হচ্ছে না। আইন সহজে পরিবর্তন করা যায়, তাই নির্বাচন কমিশন গঠন সংবিধানে অন্তর্ভুক্তকে স্বাগত জানিয়েছে জামায়াতে ইসলাম। এক্সিস্টিং যে সরকার, সেই সরকারের প্রধানমন্ত্রী, এক্সিস্টিং পার্লামেন্টের প্রধান বিরোধী দলীয় নেতা, এক্সিস্টিং পার্লামেন্টের স্পিকার, এক্সিস্টিং পার্লামেন্টের ডেপুটি স্পিকার ব্র্যাকেটে অপোজিশন থেকে যেটা হবে, এবং সিটিং প্রধান বিচারপতির একজন প্রতিনিধি যিনি অ্যাফিলিয়েট ডিভিশনের একজন বিচারপতি হবে। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে যেন দলীয়করণ করা না যায়, সেজন্য টেকসই সংস্কারের পক্ষে নিজেদের অবস্থানের কথা জানায় এনসিপি। এর প্রচলিত শাসন কাঠামোয় এই সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো, যেগুলো আসলে এক্সিকিউটিভ প্রতিষ্ঠান নয়, সেগুলোকেও দলীয়ভাবে ব্যবহারের অতীত নজির আপনাদের কাছে আছে। সংস্কার যেন ভালনারেবল অবস্থায় যে কোনো সময় সংস্কারকে পরিবর্তন করে ফেলা যায়, যে কোনো সরকারি দলের ইচ্ছায়, এই ঝুঁকিপূর্ণ অবস্থায় আমরা সংস্কারকে রাখার পক্ষপাতী নই। বৈঠক শেষে আলী রিয়াদ জানান, বাছাই কমিটির প্রস্তাবিত প্রধান নির্বাচন কমিশনার সহ 5 সদস্যের অনুমোদন দেবেন রাষ্ট্রপতি। নির্বাচন গঠন বিষয়ে বিধান আছে, সেগুলো আলাপ আলোচনার মধ্য দিয়ে একটি ঐকমত্যে উপনীত হতে পেরেছি। কমিটির নিজস্ব উদ্যোগে উপযুক্ত প্রার্থীর অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করিবেন। রাজনৈতিক দলগুলোর ধারাবাহিক সহযোগিতা অব্যাহত থাকলে এই মাসেই জুলাই সনদ সম্ভব বলে মনে করে ঐকমত্য কমিশন। ধন্যবাদ। জাহিদ রহমান, RTV, ঢাকা। আগামী সংসদ নির্বাচন উপলক্ষে গণমাধ্যম নীতিমালা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। সন্ধ্যায় প্রকাশিত এই নীতিমালায় বলা হয়, গণমাধ্যম কর্মীরা ভোটকক্ষের ভেতর থেকে সম্প্রচার করতে পারবে না। একাধিক মিডিয়া একসঙ্গে একটি কক্ষে অবস্থান করতে পারবে না। নির্বাচন কমিশন থেকে ইস্যুকৃত কার্ডধারী সাংবাদিক সরাসরি ভোট কেন্দ্রে প্রবেশ করতে পারবে। প্রিজাইডিং কর্মকর্তাকে অবহিত করে তথ্য, ছবি ও ভিডিও নিতে পারবে। গোপন কক্ষের ছবি তোলা যাবে না। ভোটকক্ষ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরাসরি সম্প্রচার করা যাবে না। এদিকে ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ঝুঁকিপূর্ণ কেন্দ্রে সিসি ক্যামেরার ব্যবহার চায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এ পর্যায়ে নিচ্ছে হাইসেন্স সংবাদ বিরতি, ফিরে এসে আরো যা থাকছে। নাটোরের বড়াই গ্রামে মাইক্রোবাস ট্রাকের ধাক্কা, একই পরিবারের 7 জন সহ নিহত 8। ঝিনাইদহ যশোরের সড়কে ঝরল আরও 3 জনের প্রাণ। এবং আগারগাঁও পাসপোর্ট অফিসে র্যাবের অভিযান, দালাল সন্দেহ 22 জন আটক, কয়েকজনকে ভ্রাম্যমাণ আদালতে বিভিন্ন মেয়াদের সাজা। স্বজনদের বিচারক বানাতেই সুপ্রিম কোর্ট জাজেস অ্যাপয়েন্টমেন্ট অর্ডিন্যান্স 2025 জারি হয়েছে বলে অভিযোগ করেছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল। তিনি জানান, বিচারপতি নিয়োগের অধ্যাদেশটি সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক। দুপুরে হাইকোর্ট প্রাঙ্গণে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সমাবেশে তিনি এসব কথা জানান। এ সময় ফোরাম সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদিন বলেন, অন্তর্বর্তী সরকারও হাসিনার মতো আইনজীবীদের চেপে রাখতে চায়। 22 ও 24 জুলাই স্থগিত এইচএসসি ও সমমানের পরীক্ষা একই দিনে নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা সিআর আবরার। তিনি বলেন, 22 জুলাইয়ের পরীক্ষা সকালে এবং 24 জুলাইয়ের পরীক্ষা বিকেলে হবে। সকালে সচিবালয় সাংবাদিকদের একথা বলেন। উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হওয়ার পর শিক্ষা মন্ত্রণালয়ের কাজে কোনো ব্যত্যয় হয়নি বলে দাবি করেন শিক্ষা উপদেষ্টা। অনেক শিক্ষার্থী রয়েছেন এবং তাদের পিতামাতা রয়েছেন, তারা অসন্তুষ্ট হয়েছেন যে এটা কেন সময় মতো হলো না, এই বাস্তবতাও কিন্তু রয়েছে। তো কাজে সেটাও একটু বিবেচনার মধ্যে নিতে হবে। এই ধরনের সিদ্ধান্ত হুট করে নেওয়া এটা মোটেই সঠিক না। যেরকম প্ল্যান করতে হয়, রোল ব্যাক করতে হলেও সময় লাগে এবং যথাযথভাবে হয়েছে। বা এটা যদি আগে নেওয়া যেত ভালো হতো, কিন্তু আগে নেওয়া সেটা সম্ভব হয়নি।
সঙ্গত কারণ। আমার তো নিয়োগকর্তাও রয়েছেন, তারাও যদি এখানে মনে করেন যে এখানে ব্যত্যয় ঘটেছিল, তো আমাকে যেতে বললে আমি অবশ্যই চলে যাব। আমার কোনো এখানে আঁকড়ে ধরার, নিজেকে জাস্টিফাই করার কোনো কিছু নয়। নাটোরের বড়াই গ্রামে বনপাড়া হাটিকুমরুল মহাসড়কে ট্রাক মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহত হয়েছে। তাদের মধ্যে একই পরিবারের ৭ জন। এদিকে ঝিনাইদহের কালীগঞ্জে 2টি পৃথক দুর্ঘটনায় 2 জন নিহত হয়েছেন। এছাড়া যশোরে চলন্ত ভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে মৃত্যু হয় এক যাত্রীর। প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদন জানাচ্ছেন আব্দুল হামিদ। বুধবার সকালে নাটোরের আড়াইমারির তরমুজ পাম্প এলাকায় বিপরীত দিক থেকে আসা সিমেন্ট বোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় একটি মাইক্রোবাসের। মেহেরপুর থেকে সিরাজগঞ্জ যাচ্ছিলেন যাত্রীরা। মুহূর্তের মধ্যেই দুমড়ে মুচড়ে যায় গাড়িটি। ঘটনাস্থলে নিহত হন 5 জন। পরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় আরও 2 জনের। প্রাথমিক যেটা আমাদের স্পটে এসে যেটা মনে হচ্ছে, মূলত ট্রাকটাই তার রং লেনে পরিবর্তন করে আসার কারণে মূলত মুখোমুখি মাইক্রোবাসের সাথে সংঘর্ষ হয়েছে আমাদের মনে হচ্ছে। 5 জন স্পটে মারা গেছে, 1 জন হাসপাতালে, আর বাকি 3 জনও গুরুতর অবস্থা আছে। তাদেরকে আমরা জেলা পুলিশ থেকে অ্যাম্বুলেন্স সরবরাহ করছি। তাদেরকে যদি উন্নত চিকিৎসার জন্য ঢাকা নিতে হয় অথবা অন্য কোথাও স্থানান্তর করতে হয় সেটা করা হবে। ঘটনাস্থল থেকে দুর্ঘটনা কবলিত ঘাতক ট্রাকটি জব্দ করেছে পুলিশ, তবে পালিয়ে গেছে ট্রাক চালক। এদিকে ঝিনাইদহের কালীগঞ্জে রেল ও সড়কপথে পৃথক দুর্ঘটনায় নারীসহ 2 জন নিহত হয়েছেন। ট্রেনে কাটা পড়ে নিহত নারীর নাম আমচি, তিনি মানসিক প্রতিবন্ধী ছিলেন। অন্যদিকে কোটচাঁদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত হন রুহুল আমিন নামের একজন। যশোরে চলন্ত ভ্যানে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লেগে মনিরা খাতুন নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। সদর উপজেলার চানপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আব্দুল হামিদ, RTV। আগারগাঁও পাসপোর্ট অফিসে দালাল সন্দেহ 22 জনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন RAB 2। সকালে পাসপোর্ট অফিসের আশেপাশে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে কয়েকজনকে বিভিন্ন মেয়াদে বিনা শ্রম কারাদণ্ড দিয়েছেন র্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজিদ আহমেদ। তিনি বলেন, দ্রুত পাসপোর্ট করিয়ে দেওয়া সহ বিভিন্নভাবে প্রতারণা করে আসছিল আসামিরা। সর্বশেষ মোট টোটাল তো 22 জনের মতো আমি শুনানি নিয়েছি। তারা যারা নর্মালি স্বীকার করেছে, মোবাইল করতে যারা স্বীকার করে তাৎক্ষণিক তাদেরকে আমি একটা জাজমেন্ট দিয়েছি, 15 দিনের জেল দেওয়া হয়েছে, বিনাশ্রম কারাদণ্ড। আর যারা মোটামুটি তাদের কথা শুনে সন্তুষ্ট হয়েছে, যারা এটার সঙ্গে জড়িত না বা তেমন কোনো প্রুফ পাওয়া যায়নি, তাদেরকে আমি ছেড়ে দিয়েছি। বিশ্বের শক্তিশালী পাসপোর্টের র্যাঙ্কিংয়ে 3 ধাপ এগিয়েছে বাংলাদেশ। হেনলি পাসপোর্ট ইন্ডেক্সের সবশেষ হালনাগাদ অনুযায়ী বর্তমান অবস্থান 94তম। এর আগে গেল বছর অবস্থান ছিল 97তম। পাসপোর্ট ইন্ডেক্সের তথ্য অনুযায়ী বাংলাদেশি পাসপোর্টধারীরা এখন বিশ্বের 39টি দেশে ভিসা ছাড়া ভ্রমণ করতে পারবেন। হেনলি ইন্ডেক্সে বৈশ্বিক ভিসামুক্ত ভ্রমণের সুযোগের ভিত্তিতে র্যাঙ্কিং তৈরি করা হয়। পাসপোর্ট র্যাঙ্কিংয়ে এবার এককভাবে শীর্ষে রয়েছে সিঙ্গাপুর। বাংলাদেশে পণ্যের উপর মার্কিন যুক্তরাষ্ট্র যে পাল্টা শুল্ক আরোপ করেছে সে হার কিছুটা কমার আশা করছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। তিনি বলেন, আলোচনা করতে আগামী 1 আগস্টের আগে একটি প্রতিনিধি দল নিয়ে যুক্তরাষ্ট্রে যাবে। সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি এবং অর্থনৈতিক বিষয় সংক্রান্ত কমিটির বৈঠক শেষে একথা জানান তিনি। উপদেষ্টা বলেন, 1.5 লাখ টন সার আমদানি অনুমোদন দেওয়া হয়েছে। LNG আমদানিরও অনুমোদন দেওয়া হয়েছে বৈঠকে। 2.5 মিলিয়ন বোধহয় টনের গম ইউএসএ থেকে আনার জন্য আমরা অনুমোদন করেছি। ইউএসএ থেকে আনার একটা আমাদের সেটা হলো রেশনালটা, যুক্তিটা হলো আমরা একটু চাচ্ছি ডাইভার্সিফাই করতে। কারণ অনেক সময় দেখা যায় যে আমরা যেই ব্লক থেকে আনি, রাশিয়ান ব্লক, ইউক্রেন ব্লক, সেখানে একটু আনসার্টেনিটি দেখা গেছে, সেখানে ব্ল্যাক সির ব্যাপার এখন কিন্তু ঝামেলা হবে। আমরা আশা করছি যে শুল্কটা কিছুটা ইসে করবে আর কি, কারণ আমরা তো চেষ্টা করছি, ডেফিসিট তো কম, 6.5 বা 7 বিলিয়ন ডলার মতো। আর বাকি তো আমরা আনবো কিছু আমাদের অত্যাবশ্যক জিনিসপত্র, আর নেগোসিয়েশন যাচ্ছে কমার্স। প্রতিযোগিতামূলক মূল্যে আগামী 5 বছর মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বছরে 7 লাখ টন করে উচ্চমানের গম আমদানি করতে দেশটির সঙ্গে চুক্তি করেছে বাংলাদেশ। এ বিষয়ে খাদ্য মন্ত্রণালয়ের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়,
দেশের সার্বিক খাদ্য নিরাপত্তা, পুষ্টিমান এবং খাদ্য সরবরাহ নিশ্চিত রাখার লক্ষ্যে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে এই সমঝোতা স্মারক সই হয়েছে। এ বিষয়ে খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেন, সমঝোতা স্মারকের মাধ্যমে যুক্তরাষ্ট্রের সঙ্গে পারস্পরিক বাণিজ্য সহযোগিতার ক্ষেত্র বিস্তৃত হবে। এতে উভয় দেশের জনগণ উপকৃত হবে বলে জানান তিনি। গ্রাহকের 7,19,625 টাকার বিমা দাবি পরিশোধ করেছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি। সকালে চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হোটেলে ব্যবসা পর্যালোচনা সভায় বিমা দাবির চেক তুলে দেন কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কাজিম উদ্দিন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক খসরু চৌধুরী, সহকারী ব্যবস্থাপনা পরিচালক বাহার উদ্দিন মজুমদার সহ অনেকেই। প্রধান নির্বাহী কর্মকর্তা জানান, ন্যাশনাল লাইফ যথাসময়ে গ্রাহকের বিমা দাবি পরিশোধ করে বলে কোম্পানির প্রতি মানুষের আস্থা বাড়ছে। এবার জাপানের সঙ্গে বড় ধরনের বাণিজ্য চুক্তির ঘোষণা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর ফলে দেশটিতে জাপানি পণ্য রপ্তানির উপর 15% শুল্ক কার্যকর হবে। এছাড়া এই চুক্তির আওতায় জাপান যুক্তরাষ্ট্রে $55,000 কোটি বিনিয়োগ করবে এবং যুক্তরাষ্ট্র সেই বিনিয়োগ থেকে 90% লাভ পাবে। চুক্তিটিকে ঐতিহাসিক উল্লেখ করে ট্রুথ সোশ্যালে ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে ফিলিপাইনের সঙ্গেও বাণিজ্য চুক্তির ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। ইমতিয়াজ আহমেদের রিপোর্টে থাকছে বিস্তারিত। বিশ্বজুড়ে শুল্কযুদ্ধের মধ্যেই বাজিমাত করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দীর্ঘদিনের জটিল আলোচনার পর বাস্তবায়িত হলো বিশাল এ বাণিজ্য চুক্তি। জাপানের সঙ্গে চুক্তির বিষয়ে নিজের সামাজিক মাধ্যমে ট্রাম্প জানান, সম্ভবত এটাই ইতিহাসের সবচেয়ে বড় চুক্তি। এটি সবার জন্যই একটি চমৎকার চুক্তি। আগের চুক্তিগুলোর থেকে এটি একেবারেই ভিন্ন। জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা বলছেন, তার সরকার চুক্তির খুঁটিনাটি বিশ্লেষণ করে দেখবে। তবে তিনি মনে করেন এটি জাতীয় স্বার্থে করা হয়েছে। চুক্তির অংশ হিসেবে জাপান যুক্তরাষ্ট্রের গাড়ি, চাল ও নির্দিষ্ট কিছু কৃষিজ পণ্যের রপ্তানি বাজারে প্রবেশাধিকার দেবে বলেও উল্লেখ করেন ডোনাল্ড ট্রাম্প। আর মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট এ চুক্তিকে ঐতিহাসিক আখ্যা দিয়ে বলছেন, এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র ও জাপানের দীর্ঘদিনের মৈত্রী আরও গভীরতর হবে। প্রেসিডেন্ট ট্রাম্পের নেতৃত্বে যুক্তরাষ্ট্র ও জাপান এক নতুন গোল্ডেন এজে প্রবেশ করছে বলেও মন্তব্য করেন তিনি। এদিকে ট্রাম্পের ঘোষণার পর জাপানি অটোমোবাইল কোম্পানিগুলোর শেয়ার মূল্য ব্যাপকভাবে বেড়ে যায়। বুধবার মাজদার শেয়ার 17%-এরও বেশি বৃদ্ধি পায়। টয়োটা, নিসান ও হোন্ডার শেয়ার 8.5 থেকে 12% পর্যন্ত বাড়ে। 2024 সালে যুক্তরাষ্ট্র জাপান থেকে প্রায় $148.2 বিলিয়ন পণ্য আমদানি করে এবং রপ্তানি করে প্রায় $79.7 বিলিয়ন। বিশ্লেষকদের মতে এ চুক্তি পারস্পরিক বাণিজ্য ঘাটতি কমাতে ভূমিকা রাখতে পারে। এদিকে ফিলিপাইনের সঙ্গেও বাণিজ্য চুক্তির ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। চুক্তি অনুযায়ী ফিলিপাইনে মার্কিন পণ্য ঢুকতে কোনো শুল্ক রাখা হয়নি। তবে যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানি করতে ফিলিপাইনকে দিতে হবে 19% শুল্ক। ইমতিয়াজ আহমেদ, আরটিভি। পাকিস্তানের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টি-20তে কাল মাঠে নামছে বাংলাদেশ। মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শুরু সন্ধ্যা 6টায়। এর আগে 2 ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করে রেখেছে টাইগাররা। তাই তো তৃতীয় টি-20 বাংলাদেশের জন্য নিয়ম রক্ষার ম্যাচে পরিণত হয়েছে। তবে শেষ ম্যাচে প্রতিপক্ষকে হালকাভাবে নিচ্ছে না বাংলাদেশ। এই ম্যাচ জিতে পাকিস্তানকে প্রথমবারের মতো হোয়াইট ওয়াশ করার লক্ষ্য থাকবে লিটন দাসের দলের। এদিকে 2 ম্যাচ হেরে সিরিজ হাতছাড়া হওয়া পাকিস্তান চাইবে শেষ ম্যাচে ঘুরে দাঁড়াতে। সেই সঙ্গে হোয়াইট ওয়াশের লজ্জা এড়ানোর লক্ষ্য সফরকারীদের। জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল আরটিভিতে আসছে নতুন 3টি ধারাবাহিক নাটক। কমেডি, থ্রিল আর ড্রামার মিশেলে সাজানো হয়েছে এই বিশেষ ধারাবাহিকগুলো। বিনোদন প্রেমীদের জন্য নির্মিত নাটকগুলো সম্পর্কে জানাচ্ছেন মিরজান ইভান।
দর্শকদের চাহিদাকে সর্বোচ্চ বিবেচনায় নিয়ে সবসময় ভিন্ন ভিন্ন আয়োজন করে থাকে আরটিভি। সেই ধারাবাহিকতায় এবার আরটিভির পর্দায় আসছে 3টি ভিন্ন স্বাদের ধারাবাহিক নাটক। এটা দুঃস্বপ্নের রূপান্তর। আমি একদিন গার্মেন্টসের মালিক হবো দেখে। 28 জুলাই রাত 9:20 প্রচারিত হবে কমেডি ভরপুর ধারাবাহিক নাটক নামে চালাক কামে বোকা। 1 আগস্ট রাত 9টায় প্রচারিত হবে বাংলায় ডাবিংকৃত থ্রিল ও রোমান্টিক তার্কিশ ধারাবাহিক মোস্তফা। 8 আগস্ট রাত 10টায় প্রচারিত হবে ফ্যান্টাস্টিক সিরিয়াল ড্রামা ম্যানেজ মাস্টার। ধামাকাদার এই সিরিয়ালগুলো একদিকে যেমন দর্শকদের নিয়ে যাবে বাস্তবতার গভীরে, ঠিক তেমনি আবার স্বপ্নের রাজ্যে হারিয়ে যেতে সাহায্য করবে। নতুন এই 3 নাটকে রয়েছে জীবনের বিচিত্র গল্প, সম্পর্কের টানাপোড়েন, সমাজের প্রতিচ্ছবি আর আবেগের মাধুর্য। যতক্ষণ কেউ শ্বাস নিচ্ছে ততক্ষণই সুযোগের সদ্ব্যবহার করা। মারজান ইভান, আরটিভি। সন্ধ্যা সংবাদ এ পর্যন্তই। রাতের সংবাদ 11:15টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।